সেই ঢাকা থেকেই লক্ষ্য করছি মেয়েটি আমার দিকে যেন কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন কুমিল্লা পর্যন্ত চলে এসেছি, মেয়েটির দৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। একটা সময় মনে করেছিলাম মেয়েটি হয়তো টেরা, কিন্তু বাসের হেল্পার যখন টাকা নিতে আসলো তখন বুঝলাম মেয়েটি সুস্থ। আমি 5-6 মিনিট অন্তর অন্তর মেয়েটির দিকে তাকাই, যতবার তাকাই ততবার ওই দেখি সে ডেপ ডেপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। দ্বিতীয়বার মনে হলো মেয়েটা আমার দিকে নয়, হয়তো তার কোনো নিকটাত্মীয় বা প্রিয়জন আমার পাশে বসে আছে, হয়তো তার দিকে তাকিয়ে আছে। কিন্তু না, আমার পাশের লোকগুলো কয়েক দফায় পরিবর্তন হয়েছে, নতুন লোক বসেছে, কিন্তু মেয়েটা সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মেয়েটার এরকম চাহনিতে অনেকটা বিভ্রান্তিতে আর অস্বস্তিতে পড়ে গেলাম। ফেসটা ঢাকা কালো মুখোশে, চোখের মাঝে মাইনাস পাওয়ারের চশমা। মেয়েটার চোখ দুটি ছাড়া আর কিছুই আমার কাছে স্পষ্ট নয়। আমি ঢাকা থেকে বাড়ি ফিরছি 6 মাস পর। 2 দিন পর আমার বিয়ে। অবশ্য বিয়ে ঠিক করা আছে কাজিনের সাথে। বিয়েটা আব্বু আম্মু হুট করে ঠিক করে ফেলেছে, এতে আমার অমত নেই। আমার কথা হচ্ছে, বাবা মায়ের পছন্দের উপরে পৃথিবীতে আর কোনো পছন্দ হতে পারে না। আর আমি সেই রকম ছেলেও না যে প্রেম টেম করে বিয়ে করব। প্রেমের উপর আমি একদম বিশ্বাসী না। বউ আর প্রেমিকা কখনো এক হতে পারে না। বাবা মা খুব শখ করে নাম রেখেছে হিমেল, কিন্তু তারা ভাবেনি তাদের সন্তান হিমেল হওয়ার মতোই কোমল স্বভাবের হবে। মাস্টার ডিগ্রি শেষ করে বর্তমানে রবিসিন কোম্পানিতে ছোটখাটো একটা জব করছি। আমার এই কোমল স্বভাব দেখে কোম্পানিটা আমাকে সিলেক্ট করে, বিকজ এসব কাজে এরকম স্বভাবের মানুষের প্রয়োজন বেশি। রুক্ষ স্বভাবের মানুষ একদম কাজে পারফেক্ট নয়। মেয়েটির দিকে আর না তাকিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি, মনে চলছে হুলস্থুল তুলপার। কে হতে পারে মেয়েটি? ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মেয়েটির সাথে সম্পর্ক কত জনমের, কিন্তু আমার তো নিকট আত্মীয় ছাড়া তেমন কোনো পরিচিত নেই। ও হ্যাঁ, আমার অফিসে তো অনেক মেয়ে আছে, কিন্তু তাদের সাথে এত পরিচিত নয় আমি। তাদের মধ্যে কেউ নই তো? না না, তাদের মাঝে কেউ হলে তো পরিচয় দিত। কুমিল্লা কোটাবাড়ি আসার আগেই একটা গ্যাস পাম্প পড়ে, সেখানে বাস থামালো। দীর্ঘ জার্নির পরে একটু সময় দিল সবাইকে ঘোরাফেরার জন্য। আমার শরীরটাও কেমন জমে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা খাপ খেয়ে বসে গেছে। শরীরটা মোচড় দিয়ে উঠতেই অনেকগুলো মটকা ফুটলো। জায়গা থেকে হেলতে দুলতে বাস থেকে নামলাম। পাশে একটা কফি হাউস আছে, আমি এর আগে অনেকবার এখানে থেমেছি, তাই জায়গাটা আমার বেশ পরিচিত। শেষবার যখন 6 মাস আগে ঢাকা যাওয়ার পথে এখানে থামিয়েছিল, তখনের সময়টা আমার আজও মনে আছে। মনে হয় মৃত্যু অব্দি মনে থাকবে। সেদিন ইচ্ছে মতো হেসেছিলাম ছেলেটার বোকামি দেখে। সেদিন বাস যখন এখানে থামলো, যে যার মতো নেমে পড়লো। একটা 27-28 বছরের যুবক আমার পাশের সিটেই বসে এসেছিল সারাটা পথ। লোকটার কথাবার্তায় মনে হয়েছিল অর্ধোন্মাদ। পুরোটা পথ একটা মেয়ের সাথে বকবক করতে করতে এসেছে। মনে মনে ভাবলাম, ওনার মতো কিছু পাগল যে কোনো সিমের গ্রাহক হলে বছর শেষে আমাদের বেতন ভাতা একটু বৃদ্ধি পেত। যাই হোক, লোকটাও তখন আমার সাথে নামলো। এই কফি হাউসে ওনার সাথে পুরো 15 মিনিট বসেছিলাম। ভদ্রলোকের মোবাইল আর কান থেকে নামছে না, কফি খাচ্ছে আর কথা বলছে। যাই হোক, 15 মিনিট পর হেল্পার ডাকলো গাড়িতে গিয়ে বসার জন্য। আমি গিয়ে বসলাম আমার সিটে। একটু পর লোকটা হন্তদন্ত করে এসে সিটের আশেপাশে একটু তাকিয়ে হই হুল্লোড় শুরু করলো। আমার ব্যাগ, এই আমার ব্যাগ কই? আমি তো বোকা বনে গেলাম লোকটার কথা শুনে। এদিকে ড্রাইভারও বাস ছেড়ে দিল, কিন্তু লোকটার হইচই দ্বিগুণ হয়ে গেল। আমি বললাম, ভাই আশেপাশে ভালো করে দেখেন। লোকটি বলল, দেখলাম তো, কই কোথাও নেই, আপনি একটু সরেন তো। বুঝতে পারলাম লোকটা আমাকে সন্দেহ করছে। যাই হোক, কারো কোনো কিছু হারানো গেলে যে কাউকে সন্দেহ করতেই পারে, এতে দ্বিমত পোষণ করতে নেই। লোকটা চিত হয়ে কাত হয়ে সবটা জায়গা পরীক্ষা করলো, কিন্তু কোথাও তার ব্যাগের অস্তিত্ব নেই। ওনার চিল্লাচিল্লি শুনে হেল্পার সহ বেশ কয়েকজন এগিয়ে আসলো। হেল্পার বলল, কি হয়েছে ভাই? লোকটি বলল, কি আর হবে ভাই, এই দেশটার এত অধপতন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। 10-15 মিনিটের জন্য একটা ব্যাগ এক জায়গায় নিরাপদ না। পাশে থাকা একটা মুরব্বী বলল, ভালো করে সব জায়গায় দেখেছো? লোকটি বলল, ভালো করেই তো দেখেছি, চুরি হলে কি আর বাসে থাকবে? মুরব্বী বলল, আচ্ছা, এখানে আমাদের বাসের সবাই ছিল, বাইরের লোক ছিল না। তোমার যদি সন্দেহ থাকে তাহলে পুরো বাসটা চেক করতে পারো। মুরব্বীর কথা লোকটির মনে ধরলো। সে বাস থামিয়ে একেবারে বাসের সব জায়গা পরীক্ষা করলো, এবং কি ছাদ সহ বাসের নিচে আসবাবপত্র রাখার জায়গাটিতেও। তারপর আশেপাশে থাকা আরেকজন বলল, খেয়াল করে দেখেন তো গ্যাস পাম্পে ফেলে এসেছেন কিনা। লোকটি বলল, তাই তো। সবার সিদ্ধান্ত, আবার ড্রাইভার গাড়ি ব্যাক করে গ্যাস পাম্পের দিকে ছুটলো। লোকটিকে বললাম, আপনার কাঁধে কি ভাই? লোকটি তড়িৎ গতিতে কাঁধে তাকিয়ে মুচকি হেসে বলল, হাই হাই, ব্যাগ তো আমার কাঁধে। আমি লক্ষ্য করলাম পাশে থাকা লোকজন হাতের অংশে শার্টের কালার ভাঁজ করছে। সবাই ধীর পায়ে এগিয়ে আসছে লোকটির দিকে। সবার চোখের দৃষ্টি পড়তে অসুবিধে হলো না। সবার মনে একটাই চিন্তা, কি আগে ঘুষি দিবে। যাই হোক, ড্রাইভার বাস থামিয়ে লোকটির কাছে আসলো। ড্রাইভার বলল, গাড়ি থেকে নাম। লোকটি বলল, কেন? ড্রাইভার বলল, কথা বলবি না, সোজা গাড়ি থেকে নাম। লোকটি বলল, আমি গাড়ি থেকে নামবো কেন? টাকা দিয়ে টিকিট কেটেছি। পাশে থাকা আরেকটি বলিষ্ঠ দেহের লোক বলল, কথা কইবি আর থাপ্পড় দিয়ে কানপট্টি গরম করে এলাম। কি বললো হুনস নাই? গাড়ি থেকে নাম। ছেলেটা বুঝতে পারলো এখানে তার পক্ষ নেওয়ার মতো কেউ নেই, এবং আমিও নই। যে পরিমাণ হ্যারাসমেন্ট করেছে তা বলার অপেক্ষা রাখে না। লোকটি যখন নেমে যাচ্ছিল তখন পিছন থেকে আরেকটি লোক তাকে ডাক দিল, এদিকে আসো। লোকটি রিটেন তার কাছে আসলো। সবাই মিলে তার কাঁধের ব্যাগটি তার থেকে ছিনিয়ে নিল। সবার মনে কৌতূহল, কি আছে এই ব্যাগের ভিতরে?
ব্যাগের চেন খুলে সবাই সবার দিকে তাকাতে আরম্ভ করলো। একটা মিডিয়াম আকারের পুতুল আর তার এক সিট প্যান্ট শার্ট, সবার রাগটা বেড়ে আরো দ্বিগুণ হয়ে গেল। আমি হেসে ফেললাম। তারপর লোকটিকে বললাম, পুতুল কি মেয়ের জন্য নাকি ছোট বোনের জন্য? লোকটি আমতা আমতা করে বলল, গার্লফ্রেন্ডের জন্য। এতক্ষণ স্মৃতির আড়ালে একটা জিনিস মনেই নেই, কেউ একজন আমাকে আড়াল থেকে দেখছে। নজর গেল 30 মিটার দূরে সেই ফাঁকা বেঞ্চের পাশে। মেয়েটা এবার আমার দিকে মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে। মনে মনে ভাবলাম, গোয়েন্দা সংস্থার কেউ নাকি? গোয়েন্দার লোক হলে তো এভাবে ফলো করতো না। আমার মনে হয় হয়তো মেয়েটা বিপদে পড়ছে, আমার কাছে কোনো সাহায্য চাইছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। এখন আমি কি স্বেচ্ছায় এগিয়ে যাব মেয়েটার কাছে? না, এই শহরে দুই পায়ের জাতির উপকার করতে নেই। কখন আবার কোন ঝামেলায় আমাকে ফেলে দিয়ে কেটে পড়ে কে জানে। মানবতার প্রতিমূল্য জিব্রাইল ফেরেশতা সেই কবেই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। আর কিছু জিনিস বাকি আছে নেওয়ার মতো, সেগুলো নিতে পারলে কিয়ামত সন্নিকটে। শুধু শুধু বিপদে পড়তে চাই না, যেভাবে আছি সেভাবেই ভালো। 2 দিন পর বিয়ে, এখন একটু গুনে বেঁচে চলার সময়, বিপদ ঘাড়ে ডেকে আনার সময় না। হেল্পার ডাক দিল বাসে উঠতে, শরীরটাকে ঝাঁকি দিয়ে বাসের হাঁটা ধরলাম। মেয়েটাও পিছন পিছন আসছে। একই বিপদে পড়লাম খুদা, ছায়ার মতো কাকে সঙ্গী করলে? কুমিল্লা টু চট্টগ্রাম পৌঁছাতে রাত 12টা বেজে গেল। রাত বেশি হওয়াতে চোখ দুটো লেগে এসেছিল। হেল্পার আমাকে ডেকে তুললো। হঠাৎ মনে হলো সেই মেয়েটির কথা। চোখ কচলাতে কচলাতে বাসের বাকি অংশের দিকে তাকালাম। পুরো বাসটা শূন্য। আমি আর হেল্পার বাদে কেউ নেই, ড্রাইভারও নেই। বুঝলাম বাস স্টেশনে পৌঁছেছে। তবে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম। যাক, আপদ তাহলে বিদায় হলো। ব্যাগটা হাতে নিয়ে বাস থেকে নামলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম ল্যাম্পপোস্টের পিলারটার সাথে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে অন্যমনস্ক হয়ে, কাঁধে একটা স্কুল ব্যাগ। মনের ভিতর তীব্র বাসনা জাগলো মেয়েটির সাথে কথা বলার। পরক্ষণেই ভাবলাম, সে হয়তো তার কোনো পরিচিতের জন্য অপেক্ষা করছে। আমি খামাখা আগ বাড়িয়ে কথা বলতে কেন যাব? আর রিক্সা না ডেকে 2 মিনিট মেয়েটির ভাবভঙ্গি লক্ষ্য করলাম। হঠাৎ মেয়েটির চোখ আমাকে বাঁধলো। মনে হয় এতক্ষণ লক্ষ্য করিনি। আমাকে দেখে সে আগের দৃষ্টিভঙ্গি প্রকাশ করলো। ডেপ ডেপ করে তাকিয়ে আছে। যেহেতু বাড়ি বেশি দূরে নয় এখান থেকে, তাই সিদ্ধান্ত নিলাম হেঁটে যাব। দেখবো মেয়েটি পিছনে কিনা। যেই ভাবা সেই কাজ। ব্যাগটা হাতে নিয়ে হাঁটা ধরলাম। একটু একটু পিছন দিকে তাকাচ্ছি। মেয়েটাও প্রস্তুতি নিচ্ছে হাঁটার। স্টেশন ছেড়ে একটু ফাঁকা জায়গায় এসে থামলাম। মেয়েটি 15 থেকে 20 হাত দূরে অবস্থান করছে। এখন কিছু না বললেই নয়। যদি বাড়ি পর্যন্ত যাই তাহলে সর্বনাশ। আব্বু আম্মু বাড়ি থেকে বের করে দিবে। মেয়েটার যা মতিগতি তা দেখে স্পষ্ট সে আমার বাড়ি পর্যন্তই যাবে। আমি দাঁড়ানোর সাথে সাথে মেয়েটাও অন্যদিকে হয়ে দাঁড়িয়ে গেল। এবার মনের মাঝে অনেক কিছুই ফিল হতে লাগলো। যত সব উদ্ভট ভাবনা এসে করা নাড়ছে। জীবনে তো কোনো মেয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলিনি, তাই অনেকটা ইতস্তত বোধ করছি। নিজেকে শক্ত করলাম। হাঁটি হাঁটি পা পা করে মেয়েটার কাছে গেলাম। মেয়েটার থেকে একটু দূরে দাঁড়ালাম। এত দূর থেকে মেয়েটার শরীর অদ্ভুত এক সুগন্ধ অনুভব করলাম। অতীতে এরকম সুগন্ধ আমার নাকে প্রবেশ করেনি। আমি চলে গেলাম এক অদ্ভুত ঘরের ভিতর। যাই হোক, হকচকিয়ে উঠে নিজের শরীরটা ঝাড়া দিলাম। এগুলো শুধু মনের দুর্বলতা, পুরুষের মন গলানোর জন্য। এত সহজে আমি গলছি না। এখন মান সম্মানের ব্যাপার। আর একটু এগুলোই বাড়ির আঙ্গিনায় এসে করব। তখন যদি কেউ দেখে তাহলে অবস্থা শোচনীয়। হালকা কাশি দিয়ে মেয়েটিকে বললাম, সমস্যা কি? মেয়েটির পক্ষ থেকে কোনো সারা শব্দ নেই। আবার বললাম, সেই ঢাকা থেকেই পিছু নিয়েছেন, এখন বাড়ি পর্যন্ত চলে এসেছেন। আপনি কি আমার পরিচিত কেউ? মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। আমি আবার বললাম, কি অদ্ভুত ঝামেলায় পড়লাম রে বাবা। না বলছে কথা, না ছাড়ছে পিছা। আমি আবার বললাম, কি হলো? মেয়েটা এবার নিচের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আমি ব্যাগটা হাতে নিয়ে পুনরায় চলে আসতে লাগলাম। মেয়েটিও আগের মতোই আমার সাথেই আসছে। এ তো আচ্ছা ঝামেলায় ফেসেছি। বাড়ির লোকজন বা মহল্লার লোকজন যদি দেখে তাহলে মান সম্মান থাকবে কিছু? আবার 2 কদম পিছু হেঁটে মেয়েটার কাছে গেলাম। আবার বললাম, আপনার উদ্দেশ্যটা কি একটু বলবেন? টাকা পয়সা লাগবে? কিছু চাই সেটা বলেন, দয়া করে আমাকে মুক্ত করেন। মেয়েটা একটু বিচলিত হয়ে স্কুল ব্যাগ থেকে একটা পেট খাতা বের করলো। তার মানে মেয়েটা বাক প্রতিবন্ধী? এটা ভাবতেই মেয়েটার প্রতি কেমন মায়া অনুভব হলো। তবে মেয়েটা খাতায় যা লিখলো তাতে আমার মাথা নষ্ট হওয়ার জোগাড়। মেয়েটা আধো আলোতে কি যেন লিখে পেজটি আমার হাতে দিল। আমি মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে দেখলাম শব্দগুলো হিন্দিতে লেখা। আমি কিছুই বুঝতে পারলাম না। হাই হাই, এই মেয়ে ইন্ডিয়ান।